সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আমি এই মিথ্যে বিয়ে থেকে মুক্তি চাই দাদু। ডিভোর্স চাই আমি। দাদুর দিকে তাকিয়ে অনু বেশ বুঝতে পারছিল তিনি এই মুহূর্তে বিস্ময়ের চরম শিখরে অবস্থান করছেন। কয়েক সেকেন্ড সময় নিয়ে গলাটা পরিষ্কার করে ভারী গলায় দাদু বললেন, কি বলছস এসব দাদু ভাই? তুমি ভুলে যাচ্ছ এই বাড়িতে তালাক শব্দটা উচ্চারণ করাটাও নিষেধ। আজ পর্যন্ত আমাদের বংশে কেউ কাউকে ডিভোর্স দেয়নি। দাদু, আমি আর পারছি না। আমি এই দম বন্ধ করা সম্পর্কের বোঝা আমি আর বইতে পারছি না দাদু। মুক্তি চাই দাদু। এই সম্পর্ক, এই বাড়ি সবকিছু থেকে আমি নিষ্কৃতি চাই। দাদু অনুর মাথায় হাত রেখে বললেন, দাদু ভাই, জেদের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্তই সঠিক হয় না। আমি জানি তোমার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে। একটু সবুর করো। সবুরের ফল কখনো তিতা হয় না। কিসের সবর করবো দাদু? কার জন্য করব? যে মানুষটা আমায় ভালোবাসে না তার সাথে সারা জীবন নিজেকে কেন বেঁধে রাখবো? যে অন্য কাউকে ভালোবাসে তার অপূর্ণতার কারণ কেন আমি হব? এটা তো স্বার্থপরতা, তাই না? আমি জানি সূর্য ভাই আমায় বিয়ে করেছিল আর শুধু আমাকে শাস্তি দেওয়ার জন্য। বিশ্বাস করো দাদু, আমি আমি তোমাদের পরিবারের সম্মান নষ্ট করিনি। সেদিন ইশতিয়াক ভাইয়ের সাথে আমার তেমন কিছুই হয়নি, যেমনটা তোমার নাতি দেখে ভেবেছিল। দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা সবাই তোমাকে বিশ্বাস করি দাদু ভাই। এর জন্যই তো এই বিষয় নিয়ে আমরা তোমাকে কোনো প্রশ্নই করিনি। তাই বলে ডিভোর্স? এটা কেমন বিয়ে দাদু, যেখানে নিজের রাগ আর জেদ চরিতার্থ করতে একজন মানুষ হসপিটালে আধো অচেতন অবস্থায় একটা মেয়েকে থাপ্পড় মেরে ধমকিয়ে কবুল বলিয়ে নেয়, আবার নিজের হাতে ধরে জোর করে সই করায়। আমার পুরো জ্ঞান না থাকলেও তোমরা তো সুস্থ ছিলে দাদু, তোমরা কেন এটা হতে দিলে? কেন আটকালে না? হ্যাঁ, দাদু এক তপ্ত দীর্ঘশ্বাস ছাড়লেন। কিভাবে আটকাবো দাদু ভাই? সেদিন তোমার অবস্থা দেখে সূর্য যা পাগলামি শুরু করেছিল, ওটা দেখার পর আমাদের রিয়াক্ট করার ভাষাই ছিল না। আমরা তো কিছুই বুঝতেই পারিনি। 1 মিনিটের ঝড়ের মতো এসে যা করার করে দিয়ে গেল। আমাদের কিছু বোঝার সুযোগই দিল না সে। অনু ছলো ছলো চোখে দাদুর দিকে তাকিয়ে রইল। তার খুব জানতে ইচ্ছা করছিল সেদিন হাত কাটার পর যন্ত্রণায় নীল হয়ে সে যে ঝাপসা একজোড়া চোখ দেখেছিল, সে আকুলতা কি সত্যি সূর্য ভাইয়ের ছিল নাকি ওটা অনুর কল্পনা। কিন্তু মনের প্রশ্নটা অনু মনেই চেপে রাখলো। নিজেকে শক্ত করে বলল, আমি হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছি দাদু। মাফ করবে তোমাদের কাউকে না জানিয়ে এমন একটা কাজ করার জন্য, বাট ওরা বলেছে সিট খালি আছে, কালকের মধ্যে না উঠলে অন্য কাউকে দিয়ে দেবে। লিস্টে অনেক বড় সিরিয়াল তো। দাদু কিছু বলতে চাইতেই অনু তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ দাদু, আমাকে একটু বোঝার চেষ্টা করো। এ বাড়িতে আর একটা দিন থাকলে আমি শেষ হয়ে যাব। তোমরা ধীরে ধীরে ডিভোর্সের ব্যবস্থা করো, আমি পরে এসে পেপার সাইন করে দিয়ে যাব। দাদু কিছুক্ষণ চুপ থেকে বললেন, এত তাড়াহুড়া না করে আগে সৌযোগের ব্যাপারটা বুঝতে দাও দাদু ভাই। আপাতত যখন মন স্থির করেছে, কিছুদিন তুমি হোস্টেলে থাকো। তারপর সব ঠিক হলে আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। অনু শুধু নীরবে মাথা নাড়ল। সে জানে দাদু তাকে না করতে পারবেন না। মনে মনে সে জানতো একবার এই বাড়ি থেকে বের হলে সে আর ফিরে আসবে না। তাদের এই আবেগঘন মুহূর্তের রেশ কাটাতে না কাটতেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তাকিয়ে অনু দেখলো সূর্য ভ্রুকুচকে তাদের দিকে তাকিয়ে আছে। অনু সাথে সাথে চোখের পানি মুছে ফেলল। এই মানুষটাকে আর কখনো সে নিজের দুর্বলতা দেখাবে না। তিনি ঘরে ঢুকে এক প্লেট খাবার বিছানায় রাখলেন। দাদু অবাক হয়ে বললেন, আমার জন্য আবার খাবার কেন এনেছে দাদু ভাই? আমি তো খেয়ে এসেছি। সূর্য পকেটে হাত গুজে ঘাড় বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, তোমার জন্য এনেছে বলেছে নাকি? এখানে নাক বচে বলদ মার্কে মানুষের অভাব নেই, ওই বলদের জন্যই এনেছে। দাদু, আপনার সে বলদকে বলে দিয়ান যেন খেয়ে নেয়। বলেই তিনি গদগদ করে চলে গেলেন। অপমানে অনুর মুখ লাল হয়ে গেল। ইদানিং কথায় কথায় এই লোক তাকে অপমান করার সুযোগ ছাড়ে না। পেয়েছেটা কি সে? অনু ভাবল একবার এই বাড়ি থেকে বের হোক, তারপর আর এই বাড়ির সীমানায় সে আসবে না। প্লেটের দিকে তাকিয়ে অনু কিছুটা অবাকই হলো। মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে দেওয়া মানে কি? তিনি কি দয়া দেখাতে এসেছেন? জেদ করে খাবারটা সরিয়ে দিতে চাইলো অনু, কিন্তু দাদু আদুরে গলায় বললেন, খাবারের সাথে রাগ করতে নেই দাদু ভাই। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। আমি খাইয়ে দিচ্ছি, আসো। অগত্যা দাদুর জোড়াজড়িতে অনু খেয়ে নিল। খাওয়ার মাঝখানে হঠাৎ অনুর মনে হলো দরজার কাছ থেকে একটা ছায়া সরে গেল। কে ছিল ওখানে? সূর্যকে আড়ি পাচ্ছিলেন? কৌতূহল হলেও অনু মাথা ঘামালো না। দাদুকে অনুরোধ করলো এখনই যেন তার সিদ্ধান্তের কথা সবাইকে একটু বুঝিয়ে বলেন। অনু জানে বড়মার অমত থাকলেও
সে এই মুহূর্তে মুখ ফুটে তাকে কিছুই বলবে না। বড় চাচ্চু বা কাকামণি সহজে রাজি হবেন না, তাই দাদুকে দিয়ে সে ঢাল বানালো। ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছিল অনু। দাদু সবটা সামলাতে পারবেন কিনা সেই চিন্তায় তার বুক ঢিপঢিপ করছিল। এর মাঝেই লক্ষ্য করলো দরজার সামনে দিয়ে নিঝুম কয়েকবার উকি দিচ্ছে। অনুর সাথে তার 3 দিন ধরে কথা হয় না। পেটের ভেতর কথা হজম হচ্ছে না বলেই হয়তো সে উসখুস করছে। তবু কিছুক্ষণ উকি ঝুঁকি দিয়ে অনুকে কিছু বলতে এসেও সে দমে গেল, মুখ ভার করে চলে গেল। কয়েক ঘন্টা পর সবাইকে ড্রয়িং রুমে ডাকা হলো। এক জরুরি মিটিং। দাদু সোফায় বসে আছেন, বাকিরা সবাই কাঠগড়ার আসামির মতো তার সামনে দাঁড়িয়ে। সূর্য সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন, তার কোলে রাফিদের কুড়িয়ে আনা সে ছোট বিড়াল ছানাটা। দাদু কোনো ভনিতা না করেই বললেন, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমাদের বাড়ির পরিবেশটা এখন এমন যে অনুর পড়াশোনায় কিছুটা ক্ষতি হচ্ছে। সামনেই ওর ফাইনাল পরীক্ষা, তাই আমি চাচ্ছি ও কিছুদিনের জন্য হোস্টেলে গিয়ে থাকুক। আশা করি এতে তোমাদের কারো দ্বিমত হবে না। অনু জানতো চাচুরা সহজে রাজি হবেন না। দাদুর কথা শেষ হতেই গুঞ্জন শুরু হয়ে গেল। বড় চাচু কপালে ভাঁজ ফেলে বললেন, এসব কি বলেস বাবা? হঠাৎ হোটেলে কেন? হঠাৎ হোস্টেল কেন? এ বাড়িতে পড়াশোনার পরিবেশ কেন থাকবে না? ছোট কাকামণিও সায় দিলেন। ঠিকই তো বাবা, বাড়ির মেয়ে বাড়ির বাইরে একা থাকবে, এটা কেমন কথা? আমরা তো ওকে দিয়ে ঘরের কোনো কাজই করাই না। ও নিজের মতো পড়বে, খাবে, ব্যাস এই তো। এর আগে যেমন ছিল, বাড়ির বউ হয়ে গেছে বলে ওকে দিয়ে আমি কাজ করাবো নাকি? কাকাই আমতা করে বললেন। বড় নুনিও খাওয়া দাওয়ায় খুব কষ্ট, ও এমনিতেই অনেক বেছে খায়, ওখানে ও থাকতে পারবে না। এসব চিন্তা বাদ দিন বাবা, বাড়িতে বসেই পড়ুক, কেউ ওকে ডিস্টার্ব করবে না, আমি দায়িত্ব নিচ্ছি। চাচু আবারও বললেন, অনুর হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত আপনার সাথে আমি একমত হতে পারলাম না বাবা। কথাটা বলে চাচু অনুর মুখের দিকে তাকালেন। তারপর জানি না কি ভেবে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, ও যদি সত্যিই নিজে ভালোর জন্য কিছুদিন হোস্টেলে থাকতে চায়, আমি নিজেই ওকে রেখে আসবো। নিজের কথা বলে সব ব্যবস্থা করে দেব। বড় চাচু এমন আকস্মিক সিদ্ধান্তে সবাই অবাক হয়ে গেল। অনু কোনো কথা বলল না, মাথা নিচু করে রইল ঠোঁট কামড়ে। মনে হচ্ছিল এখনই ডুকরে কেঁদে দেবে, কিন্তু নিজেকে সে পাথর করে রাখলো। এই মানুষগুলো যে তাকে অনেক ভালোবাসে, আর অনু এদের অনেকটা ভালোবাসে। সে জানে তার এই সিদ্ধান্তে সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু আজ সে স্বার্থপর হতে চায়। সায়রা একবার সূর্যের দিকে তাকাচ্ছেন তো একবার অনুর দিকে। তার চোখে এক অদ্ভুত সংশয়। অনু আর চোখে সূর্যের দিকে তাকালো তার প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু সে নির্বিকার। সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে এক পায়ের ওপর অন্য পা রেখে ছন্দ মিলিয়ে নাচিয়ে যাচ্ছে। সে মনে মনে ভাবছিল, আপদ বিদায় হচ্ছে, বাঁচা গেল। হঠাৎ এই আলোচনার মাঝে এক ভয়ঙ্কর বোমা ফাটালো নিঝুম। সে বলে উঠল, আজকে সকালে ইসিয়াক ভাইয়া আমাকে যা বলেছিল তাহলে সেটাই সত্যি। নিঝুমের কথা শুনে অনু আকাশ থেকে বলল, ইস্তিয়াক এখানে এলো কোথা থেকে? সে তো তাকে কিছুই বলেনি। তবে কি তিনি কলেজের অ্যাডমিনিস্ট্রেশন থেকে জেনে গেছেন? সবচেয়ে অস্বস্তিকর হলো সূর্যের প্রতিক্রিয়া। সে অনুকে সবসময় তার বন্ধুদের ধারে কাছে যেতেও বারণ করত, বিশেষ করে ইস্তিয়াক তো 10 হাত দূরে রাখতে চাইতো। আর আপুর বিয়ের দিন যে কাণ্ড ঘটেছিল, তারপর থেকে ইস্তিয়াকের নাম শুনলে সূর্য জ্বলে ওঠে। অনু আর চোখে তাকাতেই দেখলো সূর্য রক্তচক্ষু নিয়ে অনুর দিকে তাকিয়ে আছে। চোখের সেই তীব্রতা সইতে না পেরে অনু সাথে সাথে চোখ নামিয়ে নিল। কি ভয়ঙ্কর ওই চোখ দুটো! আগে ওই চোখ দুটোকে মায়াবী নেশার মতো লাগতো, তাকালেই তলিয়ে যেতে ইচ্ছে করত। আর আজ সেখানে কেবলই আগুন। দাদু বাবাকে উদ্দেশ্য করে বললেন, রাশেদ, অনু হোস্টেলে গেলে তোমার কি কোনো আপত্তি আছে? বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। আগে তাকে কখনো এত চুপচাপ থাকতে দেখেনি অনু। তারপর নিষ্পৃহ গলায় বললেন, যার জীবন তার ইচ্ছা, এখানে আমার বলার কি আছে? বলেই তিনি চলে গেলেন। তার কথায় কি বিরক্তি ছিল নাকি অভিমান, তার সাথে অনুর কোনো কালির সুসম্পর্ক তো ছিল না। তবু এর আগে কষ্ট লাগলেও আজ তার এই রুড়ো কথাগুলো কেন যেন খুব একটা খারাপ লাগলো না। দাদু এবার সূর্যের দিকে তাকালেন কিছু জিজ্ঞেস করার জন্য, কিন্তু সূর্য দাদুকে কোনো সুযোগ না দিয়ে গটগট করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। অনু জানেই সে এখন রাগে অন্ধ হয়ে আছে। নিশ্চয়ই ভাবছে অনু ইস্তিয়াকের জন্য হোস্টেলে যাচ্ছে। সে যা ভাবুক তাতে অনুর কিছু যায় আসে না। কয়েক সেকেন্ড পরে সে আবারও নেমে এলো।
হাতে বাইকের চাবি শক্ত মুখে সবার সামনে দিয়েই সে বাড়ি থেকে বেরিয়ে গেল। একসময় যেই ইস্তিয়াক তার বেস্ট ফ্রেন্ড ছিল, হঠাৎ করে কেন তাকে সে এভাবে এড়িয়ে চলতে শুরু করেছিল তা অনুর আজও অজানা। প্রথমবার সূর্যের মধ্যে সে অস্বাভাবিক আচরণ দেখেছিল অনু সেদিন, যেদিন তার পায়ে ব্যথার কারণে সে ক্লাস করতে পারেনি, আর ইস্তিয়াক ক্লাসের শিট হাতে তাদের বাড়িতে হানা দিয়েছিল। সেদিন সকালে ফুপিরা আসার পর থেকে দাদুজান তাদের কারোর সাথে একদম কথা বলছিলেন না। বাড়ির বড়রা ফোন দিয়ে এটে সৌর্যকে দাদুর কাছে পাঠালো। তারা জানতেন সৌর্যর কথা দাদুজান অন্তত ফেলবেন না। তারা সবাই মিলে দরজায় আড়ি পেতেছিল ভেতরে কি হয় জানার জন্য। দাদুজান সবার মতলব বুঝে ফেলেছিলেন। তিনি সৌর্যের ওপর চড়াও না হলেও কণ্ঠস্বর কঠিন করে বললেন, তোমরা সবাই হয়তো ওকে মাফ করে দিতে পারো, কিন্তু আমি পারবো না। সমাজ আর আত্মীয়দের সামনে সেদিন যেভাবে অপমানিত হয়েছিল, খান বংশের গৌরব যেভাবে ধুলোয় মিশে গিয়েছিল, তা ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। যদি ভেবে থাকো ও ফিরে এসেছে বলে আমি সব ভুলে জড়িয়ে ধরবো, তবে ভুল ভাবছো। সূর্য তখন পরম মমতায় দাদুজানের কুচকানো হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নমনীয় স্বরে বলল, দাদুজান, ভুল তো মানুষেরই হয়। ফুপিও তখন অল্প বয়সে ছিলেন, আবেগের বশবর্তী হয়ে কাজটা করে ফেলেছিলেন। তাছাড়া আপনাকে জানলে তখন তাদের সম্পর্কটা মেনে নিতেন? কখনো নিতেন না। আমাদের বংশে প্রেম মানেই তো বিষাদ। আপনি হয়তো অন্য কারোর সাথে জোর করে বিয়ে দিয়ে দিতেন। সেই ভয়ে তার এই পথ বেছে নেওয়াটা স্বাভাবিক নয়। দাদুজান হুঙ্কার দিয়ে উঠলেন, প্রেম ওটা নোংরামি ছাড়া আর কিছুই নয়। সমাজের চোখে, পরিবারের চোখে ওটা ক্ষমতার অযোগ্য অপরাধ। আর তুমি কি আমাকে সেই নোংরামির পক্ষ নিতে বলেছো? সূর্য কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে নিচু স্বরে বলল, প্রেম কেন নোংরামি হবে দাদু? এটা তো একটা পবিত্র অনুভূতি। মনের ওপর কি মানুষের হাত থাকে? যে প্রেম নিজের জন্মদাতা পিতাকে সমাজে মুখ দেখাতে দেয় না, পরিবার সম্মান ধুলোয় মিশিয়ে দেয়, সেটা পবিত্র হয় কি করে? ওসব আলী কল্পনা ছাড়ো সূর্য। সূর্য দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আচ্ছা, বুঝেছি। তবে দাদু, এখন তো তাদের সাজানো সংসার, দুটো ফুটফুটে ছেলে মেয়ে আছে। ফুপির সাথে না হোক, অন্তত তার সন্তানদের সাথে কথা বলেন। ওরা তো কোনো দোষ করেনি। দাদুজান এবার একটু নরম হলেন, থমথমে গলায় বললেন, ভেবে দেখবো। ওসব ছাড়ো। অনু কোথায়? মেয়েটা কাল থেকে একবারও আমার কাছে আসেনি। সূর্য একটু তাচ্ছিল্যের হাসি হাসল। আপনার অনু এখন পায়ে ব্যান্ডেজ নিয়ে বিছানা শুয়ে আছে। একটার পর একটা নাটক চলছে ওর। সহ্য করতে না পেরে আমি ওকে একটা চর মেরেছি। সেটা হজম করতে ওর একটু সময় লাগছে। দয়া করে এখন আমার উপর নালিশ করবেন না। ওই চরটা ওর প্রাপ্যই ছিল। দাদু হাসলেন, তারপর সূর্যের কাঁধে হাত রেখে বললেন, ওকে এভাবেই সারা জীবন আগলে রেখো দাদু ভাই। ওর যে কেউ নেই, বাবা থেকেও নেই। মেয়েটা বড্ড একা। তোমারই ওর সব। যেদিন একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিতে পারবো, সেদিনই আমি শান্তিতে মরতে পারবো। সূর্য কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল। তার চোখের ভাষা পড়া বড় দায়। মাথা নিচু করে খুব নিচু স্বরে বলল, ও যাকে যাবে ও তাকেই পাবে। যদি সে আবরার। কথাটা অসম্পূর্ণ রেখেই সে উঠে দাঁড়ালো। দাদুজান হয়তো তার অসম্পূর্ণ বাক্যের অর্থ তখন তলিয়ে দেখেননি। অনুও না। সূর্যকে উঠতে দেখে তারা সবাই ওখান থেকে ভোঁ দৌড় দিল। সূর্য ঘর থেকে বের হয়ে নিচে নামতেই দেখল সদর দরজা দিয়ে কেউ একজন ভিতরে ঢুকছে। ইস্তিয়াক। সূর্য বিদ্রুপের হাসি হেসে বলল, আরে বিয়াই মশাই যে, খবর তো কোথাও দিলাম না, ফেসবুকে পোস্টও করে নেই, তা গন্ধ শুকে চলে এলে কিভাবে? ইস্তিয়াক চওড়া হাসি দিয়ে পাল্টা উত্তর দিল, শালা হারামি, তুই কবে আসলি? একজন কলেজ লেকচারার ভাষা যদি এমন হয়, তবে তো স্টুডেন্টটা কি শিখবে? যদিও আমার বাড়িটাকে যা বানিয়ে ফেলেছিস দেখে বেশ বুঝতে পারছি তোর স্টুডেন্টটা কি কি শিখছে। দুজনেই হো হো করে হেসে উঠলেন। তখন বড় চাচ্চু ড্রয়িং রুমে এসে বললেন, আরে ইশতিয়াক যে, কি খবর? তোমাদের তো রাতের আসার কথা ছিল। কোনো সমস্যা হয়েছে নাকি? না না আঙ্কেল, কোনো সমস্যা নেই। আমি এদিকে অন্য একটা কাজে এসেছিলাম। কালকের ক্লাসটা অনু করতে পারিনি ওর পায়ের চোটের জন্য, তাই ভাবলাম নোটসগুলো দিয়ে যাই। রাতে অনেক ভিড় থাকবে, ব্যস্ততা থাকবে, তাই এখনই দিয়ে গেলাম। শিটগুলো গাড়িতেই ছিল, তাই একেবারে কাজ সেরে নিলাম। বড় চাচু হেসে বললেন, ও আচ্ছা, তোমার এই অবাধ্য ছাত্রী উপরেই আছে, পায়ে ব্যথা নিয়ে দিব্যি আড্ডা দিচ্ছে। আজ কিন্তু না খেয়ে যাবে না। আমি একটু কাজে বের হচ্ছি,
এসে তোমার সাথে জমিয়ে আড্ডা দেবো, কেমন? ইস্তিয়াক মাথা নেড়ে সায় দিল। বড় চাচু চলে যেতে সূর্যের মুখ থমথমে হয়ে গেল। সে নিচু স্বরে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানলি অনুর পায়ে লেগেছে? কলেজ ক্যাম্পাসেই তো ও চোট পেয়েছিল। তারপর আমি তো ওকে ব্যান্ডেজ করিয়ে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে গেলাম। সূর্যের চোখ মুখ শক্ত হয়ে গেল। ও তোর সাথে বাড়িতে এসছে? হ্যাঁ, ব্যথায় খুব কেঁদেছিল মেয়েটা। আমি তো ভয় পেয়ে গেছিলাম, রক্ত বের হচ্ছিল। আচ্ছা, আমি ওকে শিটগুলো দিয়ে আসি। সূর্য রুক্ষভাবে হাত বাড়িয়ে বলল, আমাকে দে, আমি দিয়ে দেব। না মানে আমি ভাবলাম একেবারে দেখেও আসবো পায়ের কী অবস্থা। আমি এগুলো নিজের হাতে ওর কাছে দিয়ে আসি। দেখার প্রয়োজন নেই, ও এখন ঘুমাচ্ছে। আমাকে দে, উঠলে আমি দিয়ে দেব। সেই মুহূর্তেই অনু সায়রার হাত ধরে হাসতে হাসতে নিচে নামছিল। তাদের দেখে ইস্তিয়াক উজ্জ্বল মুখে বলে উঠল, আরে অনু, তুমি নাকি ঘুমোচ্ছিলে? ওই না তো, আপনি এখানে? পা কেমন আছে এখন তোমার? হ্যাঁ, এখন অনেকটা ভালো। এই যে তোমার শিটগুলো নিয়ে আসলাম। অনেক ধন্যবাদ ভাইয়া, তবে প্রয়োজন ছিল না। আমি মিথিলা বা তনির থেকে নিয়ে নিতাম। সমস্যা নেই, নাও। অনু হাত বাড়িয়ে শিটগুলো নিতে গেল। হঠাৎ সে লক্ষ্য করলো সূর্য তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তার চোখ দিয়েই অনুকে জ্বালিয়ে ছাই করে দেবে। অনু তো এমন কিছু করেনি যে লোকটা এইভাবে তাকিয়ে থাকবে। ভয় ভয়ে শিটগুলো হাতে নিয়ে এসে বলল, হ্যাঁ বড় মা, আসছি। সায়রা ভ্রুকুচকে বলল, বড় মা আবার তোমাকে কখন ডাকলেন? এই তো ডাক দিলেন, তুমি শুনতে পাওনি? আমি শুনেছি, আমি আসছি। বলেই অনু আর চোখে সূর্যকে একবার দেখে নিয়ে ব্যথার পা নিয়ে একরকম ছুটে ওখান থেকে পালালো। সেই সময় নিঝুম কোত্থেকে যেন উদয় হলো। ইস্তিয়াককে দেখে ওর চোখ দুটো চিকচিক করে উঠল। ইস্তিয়াক ভাই, অনেকদিন পর আসলেন, আপনার আপ্যায়ন তো করতেই হয়। কি খাবেন বলুন? চা? ইস্তিয়াক হেসেই বলল, অনেক ধন্যবাদ ম্যাম, ওরফে বিয়ান সাহিবা। আপনার বোন তো শিট নিয়ে আমাকে সেবা করার ভয়ে পালিয়েছে। অন্তত একজন বিয়াইন তো চায়ের কথা জিজ্ঞেস করলো। যদি আমার হবু ভাবিকে তার দেবরের জন্য এক কাপ চা দিতে বলেন তবে ভালোই হয়। নিঝুম হাসি মুখে মাথা নেড়ে বলল, অবশ্যই, আমি রুকাইয়া আপুকে বলছি, তার একমাত্র দেবর তার হাতে চা খেতে যাচ্ছে। নিঝুম চলে গেল। অনু দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। বুকের ভেতরটা তখন কেন জানি এক অজানা আশঙ্কায় কাঁপছিল। সায়রা তখনও বেশ কিছুক্ষণ বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল। সে বোধহয় বুঝতেই পারল না অনু কেন হঠাৎ বড় মার নাম করে ওভাবে দৌড়ে গেল। ওখান থেকে ও পা বাড়াতেই ছোট কাকিমণি রান্নাঘর থেকে ওকে ডেকে নিলেন। সায়রা আর দাঁড়ালো না, পা বাড়িয়ে ওদিকে চলে গেল। ড্রয়িং রুমে তখন শুধু সূর্য আর ইস্তিয়াক। ইস্তিয়াক আরাম করে সোফায় হেলান দিয়ে বলল, তা তোর খবর কি দোস্ত? এইদিকে পার্মানেন্টলি আসছিস কবে শুনি? সূর্য এক মুহূর্ত থামল, তারপর গম্ভীর গলায় বলল, আর খবর, আব্বুর জন্য শান্তিতে থাকতে পারছি না। একটা মাত্র ছেলে, বাড়ি ছেড়ে দূরে থাকা যাবে না। দেখি সপ্তাহের মধ্যে এখানে ট্রান্সফারের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক সেই সময় কুলসুম খালা ট্রেতে করে চা নিয়ে এলো। চা দিয়ে তিনি কিছুক্ষণ কুশল বিনিময় করে চলে গেলেন। ইস্তিয়াক চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ তার নজর পড়ল দরজার দিকে। এতক্ষণ তিনি সায়রাকে ওভাবে খেয়াল করেননি। একবার সায়রা যাওয়ার পথের দিকে তাকিয়ে আবারও সূর্যের দিকে তাকালো। সূর্য তখনও নির্বিকারভাবে ফোনে স্ক্রল করছে। ইস্তিয়াক ফিসফিস করে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, ওই মেয়েটা কে রে? আগে তো কখনো দেখিনি এই বাড়িতে, নতুন মনে হচ্ছে। ইস্তিয়াকের প্রশ্নের উত্তরে সূর্য ভ্রুকুচকে একবার সায়রার দিকে তাকালো, তারপর নির্লিপ্ত গলায় বলল, ফুপির মেয়ে। কথাটা বলে চোখ সরিয়ে নিতে গিয়েও সূর্যর চোখ আটকে গেল। সায়রা একটা ওভারসাইজড টি শার্ট আর ম্যাগি প্যান্ট পরে আছে। রাতে বাড়িতে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান, সেই উপলক্ষে ডেকোরেশনের কাজ করতে আসা কিছু পুরুষ কর্মীর লোলুপ দৃষ্টি বারবার সায়রার শরীরের ওপর গিয়ে পড়ছে, যেন তারা দৃষ্টি দিয়ে গিলে খাচ্ছে তাকে। দৃশ্যটা দেখেই সূর্যের চোয়াল শক্ত হয়ে গেল। সে সোজা উঠে গিয়ে রিদানকে উচ্চস্বরে ডাকলো। রিদান ছুটে আসতে সে কঠোর গলায় বলল, ওনার ঘর থেকে একটা ভালো দেখে ওনা নিয়ে আয় তো। 14 বছর বয়সী রিদান তখনও অতটা গভীরতা বোঝেনি। সে অনুর ঘরে গিয়ে ওর আলমারিতে সবচেয়ে সুন্দর করে গুছিয়ে রাখা ওড়নাটা নিয়ে এলো, যেটা অনু সবার থেকে আলাদা করে সযত্নে রাখত। রিদান ওড়নাটা আনলে সূর্য কোনো কথা না বলে সেটা সায়রার গায়ে এক প্রকার ছুঁড়ে দিল। সায়রা থমকে গেল, থতমত খেয়ে গেল। অপমানিত বোধ করে ওড়নাটা ধরে রেখে রুখে দাঁড়িয়ে বলল, সূর্য, এটা কি ধরনের অসভ্যতা? যে ধরনের অসভ্যতা করলে তার সাথে যেমন ব্যবহার করা উচিত
ঠিক তেমনটাই করছে। মিস শায়রা, রিমেম্বার, ইট ইজ নট ইউ আমেরিকা, এটা বাংলাদেশ। নিজে কিভাবে চলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু পরিবেশটা অন্তত মাথায় রাখে শিখুন। নিজের শরীর ঢাকাটা এখানে আভিজাত্য নয়, প্রয়োজন। যদি অন্তত এই দেশি লালসার শিকার হতে না চান, তবে নিজেকে আবৃত করতে শিখুন। আপনার কথায় আমি চলবো না। আমি কি করব না করব তা আমার ব্যক্তিগত ব্যাপার। কেউ তাকালে তাতে আমার কি দোষ? তার মন পরিষ্কার না থাকলে সেটা তার সমস্যা, ঠিক আপনার মতো। বলেই সায়রা ওড়নাটা ছুঁড়ে ফেলে দিল। সূর্য এবার আরও কঠোর হয়ে বলল, ম্যানার্সলেস, অসভ্য মেয়ে কোথাকার। সূর্য গটগট করে চলে গেল, কিন্তু সায়রা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না এই মানুষটা কেন সবসময় ওভাবে কথা বলে, কেন সে একটু নমনীয় হতে পারে না। কিছুক্ষণ পর সায়রা খেয়াল করলো ডেকোরেশনের লোকগুলো আসলেই তার দিকে কুরুচিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হাসাহাসি করছে। তাদের সেই নোংরা চাহনি দেখে সায়রার গা গুলিয়ে উঠল। সমাজের এক শ্রেণীর পুরুষের দৃষ্টি কেন এত বিষাক্ত হয়? সায়রা বাধ্য হয়ে ওড়নাটা মাটি থেকে তুলে গায়ে জড়িয়ে ওখান থেকে সরে গেল। কিন্তু এই পুরো দৃশ্যটা অনুর নজর এড়ালো না। ওই ওড়নাটা, ওটা তো সাধারণ কোনো কাপড় ছিল না। 3 বছর আগে মেলা থেকে সূর্য নিজের পছন্দ করে ওটা অনুকে কিনে দিয়েছিল। অনুর জীবনের সবচেয়ে দামি উপহার ছিল ওটা। অনু কোনোদিনও ওই ওড়নাটা বাইরে পড়ে যায়নি। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার ওটা জড়িয়ে বড় হওয়ার অভিনয় করত, আবার সযত্নে আলমারিতে তুলে রাখত। অথচ আজ তার সবচেয়ে প্রিয় জিনিসটা সূর্য নিজ হাতে অন্য কাউকে দিয়ে দিল। নিজের প্রিয় মানুষের দেওয়া প্রিয় জিনিসটা যখন সেই মানুষটাই অন্য কাউকে দান করে দেয়, সেই যন্ত্রণার তীব্রতা বলে বোঝানো সম্ভব নয়। অনু চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ইস্তিয়াক পাশে এসে দাঁড়ালো, ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, অনু, কি হয়েছে? পায়ে কি খুব ব্যথা করছে? আমাকে বলো, কাল ডাক্তার দেখিয়েছিলে তো? চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না ভাইয়া, এই ব্যথা কোনো ডাক্তার সারিয়ে দিতে পারবে না। বলেই অনু ওখান থেকে চলে এলো। পেছনে ইস্তিয়াক যে বোকা বনে দাঁড়িয়ে রইল তা বুঝতে অসুবিধা হলো না। অনু সোজা চলে গেল ছাদে। ছাদের উপর বিভিন্ন রকমের ফুলের বাগান। অনু আর বড় বাবা মিলে এগুলো লাগিয়েছিল, আর গাছগুলো সূর্য নিজে পছন্দ করে কিনে এনে দিয়েছিল। সে কাঠগোলাপ গাছের টবের পাশে বসে অপলক চোখে অনু তাকিয়ে রইল। হঠাৎ নিঝুম এসে পাশে বসলো। কি হয়েছে অনু? ইস্তিয়াক ভাইয়া আমাকে ডেকে তোর কাছে পাঠালেন কেন? আপু, আমি শায়রাপুকে অপছন্দ করি না, কিন্তু পছন্দও করতে পারছি না। এসব কি বলছিস তুই? কি হয়েছে খুলে বল তো। অনু নিজেকে সামলাতে না পেরে ডুকরে কেঁদে উঠল। আপু, সে আসার পর থেকে সবাই আমাকে ছেড়ে তাকে বেশি ভালোবেসেছে। বড় মা সারাক্ষণ তাকে নিয়ে বসে থাকেন। আমার কষ্ট হয় ঠিক, কিন্তু আমি মোটেও জেলাস হই না। কিন্তু সে কিভাবে যেন আমার সব প্রিয় জিনিসগুলো কেড়ে নিচ্ছে। আমি যা চেয়েও হারাচ্ছি, সে না চাইতেও পেয়ে যাচ্ছে তা। ওই ওড়নাটা, ওটা সূর্য ভাইয়া আমাকে 3 বছর আগে মেলা থেকে কিনে দিয়েছিল। আজ সূর্য ভাইয়া নিজ হাতে দিয়ে রিদানকে দিয়ে ওটা আনিয়ে তাকে দিয়ে দিলেন। আমার আমার না বড্ড কষ্ট হচ্ছে আপু, বড্ড কষ্ট হচ্ছে আমার। নিঝুম অনুকে জাপটে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল, আরে বোকামি, ওড়না নিয়েছে তো কি হয়েছে? আমি তোকে এর চেয়েও আরো কত সুন্দর সুন্দর ওড়না কিনে দেব। একটা সামান্য ওড়নার জন্য তুই এভাবে কাঁদবি? ওড়নার জন্য কাঁদছি না আপু। আজ ওড়না নিয়েছে, কাল যদি আমার পছন্দের মানুষটা কেউ কেড়ে নেয়, এই পৃথিবীতে সূর্য ভাই ছাড়া বেঁচে থাকার আর কোনো মায়া যে আমার নেই রে আপু। নিঝুম অনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই সূর্য ছাদে এসে হাজির হলেন। অনু, তোর সাথে আমার কথা বলতে গিয়ে তিনি থেমে গেলেন। তাদের ওভাবে দেখে ভ্রু কুঁচকে খানিকটা কর্কশ স্বরে বলে উঠলেন, এখানে দুজন জড়জড়ি করে মরা কান্না কাচ্ছিস কেন? কি হয়েছে? অনু, অনু চট করে চোখ মুছে ফেলল। কোনো কথা না বলে পাথরের মতো শক্ত হয়ে সূর্যকে এড়িয়ে নিচে নেমে এলো। পেছন থেকে তিনি কয়েকবার অনু বলে ডাকলেও অনু ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। নিঝুমও নিচে নামতে গেলে সূর্য তার পথ আগলে দাঁড়ালো। দাঁড়া, কি হয়েছে ওর? এমন অসভ্যের মতো প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে গেল কেন? নিজে একটা ওড়না কিনে দিয়ে আবার নিজে সেটা অন্য কাউকে দিয়ে দিলাম। মেয়েটাকে না জিজ্ঞেস করে ওটা নিতে পারলাম? শায়রা আপুকে একটা নতুন কিনে দিলে পারতি। বলেই নিঝুম চলে গেল।
সূর্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। একটা ওড়নার জন্য মানুষ এইভাবে কাঁদে? আর ওই ওড়না যে তিনি নিজে মেলা থেকে কিনে দিয়েছিলেন, হয়তো সেই স্মৃতি তার মস্তিষ্ক থেকে অনেক আগেই মুছে গেছে। কিন্তু কারো দেওয়া জিনিস না বলে কাউকে দিয়ে দেওয়া যে কতটা বড় অপরাধ, সেটা হয়তো তিনি তখন বুঝতে পারলেন। 1 ঘন্টা পার হয়ে গেলেও অনুর বুক ফাটা কান্না থামছিল না। নিজের ঘরে বিছানার এক কোণে বসে পা দুলিয়ে সে অঝরে কাঁদছিল। তখনই দরজায় টোকা পড়ল। সূর্য ঘরে ঢুকলেন। তাকে দেখে অনুর অভিমান যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। তিনি অনুর সামনে একটা বড় বক্স রাখলেন, তারপর নিচে হাঁটু গেড়ে বসলেন। অনু মাথা নিচু করে রইল। তিনি প্যাকেটটা খুলে অনুর সামনে এক একে 15টি ওড়না বের করে রাখলেন। অবাক কাণ্ড, প্রতিটি ওড়না ঠিক সেই মেলা থেকে কেনা ওড়নাটার মতন একই ডিজাইনের। অনু স্তব্ধ হয়ে গেল। সূর্য অদ্ভুত নরম স্বরেই বললেন, আমার দিকে তাকাও না, মুখ তোল। চোখের কি হাল করেছিস গাধে? একটা ওড়নার জন্য তুই এতটা পাগল কেন বলতো? সরি, ভুল হয়ে গেছে, না বুঝেই কাজটা করে ফেলেছি, মাফ করে দে অনু। কান্না বন্ধ কর, আর এমন ভুল কখনো করবো না। অনু তার দিকে তাকাতে পারল না। চোখ দিয়ে তখনও টপটপ করে পানি ঝরছিল। সূর্য অনুর চোখের পানিটুকু নিজের হাত দিয়ে মুছে দিলেন। অনুর কোলে রাখা হাত দুটো ধরতে গিয়েও তিনি কি ভেবে যেন থেমে গেলেন। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে এক অদ্ভুত কাতর কণ্ঠে বললেন, ছোট পাখি, প্লিজ আর কাঁদিস না। বললাম তো, তোর জিনিস শুধুই তোরই থাকবে, কাউকে দেবো না, কাউকে নিতেও দেবো না। এবার শান্ত হ। আচ্ছা তুই বল, একটা মেয়ে যখন আমাদের সমাজের কিছু পুরুষের লোলুপ দৃষ্টির শিকার হতে থাকে, তার ইজ্জত রক্ষা করা কি আমার খুব বড় ভুল? না, যদি সেই মেয়ে আমাদের বাড়ির সম্মান হয়, তবু যদি ভুল করে থাকি, তাহলে এই যে কান ধরলাম। বলেই তিনি নিজের 2 কান ধরে বললেন, আবরার খান সূর্য জীবনে এই প্রথমবার নিজের কান ধরলো, তাও কোনো মেয়ের সামনে। এবার অভিমানটা তো ছেড়ে দে। তার কণ্ঠস্বর হঠাৎ সুরেলা হয়ে উঠল। তিনি গুনগুন করে গেয়ে উঠলেন, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি, ও, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। সূর্যের এই পাগলামি দেখে অনুর পাহাড় সমান অভিমান মুহূর্তেই জল হয়ে গলে গেল। ওই মুহূর্তেই ওনার জন্য সব আফসোস ধুয়ে মুছে সাফ। অনু এই মানুষটার প্রেমে যেন নতুন করে আবারও পড়ে গেল। অন্য সব পুরুষ যেখানে নিজের অহংকার নিয়ে চলে, সেখানে তার সূর্য ভাইয়া কত আলাদা। যে মানুষটা নারীর সম্মান রক্ষার্থে লড়তে জানে, আবার নিজের ভুল স্বীকার করে কান ধরতেও দ্বিধা করে না, তাকে না ভালোবেসে থাকা যায়? এর মাঝেই সূর্যের ডাক এলো। রাতে আপুর এঙ্গেজমেন্টের আয়োজন, বড় চাচ্চু ডাকছেন। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই যে ডাক এসে গেছে, আমাকে যেতে হবে। একবার হেসে দে, নাহলে আমি এত বড় আয়োজনে মন দিতে পারবো না। সব পণ্ড হয়ে গেলে লোকে বলবে খানবারের মেয়ের বিয়ে মাঠে হয়েছে, তখন কেমন হবে বলতো? তার কথা শুনে অনু না হেসে পারল না। সূর্য মুচকি হাসলো। তারপর অনুর মাথায় আলতো করে হাত ছুঁয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অনু স্তব্ধ হয়ে বসে রইল। এমন পুরুষকে কোনো মেয়ে ভালো না বেসে পারে, যে নিজের ভুল স্বীকারের প্রায়শ্চিত্ত করতে 1 ঘন্টার মধ্যে শহর চষে একই ডিজাইনের 15টি ওড়না খুঁজে এনে দেয়। মুহূর্তগুলো কতটাই না সুন্দর ছিল। কিন্তু আপুর বিয়ের রাতটা যত ঘনিয়ে আসছিল, অনুর আর সূর্যের মধ্যে অজানা এক দূরত্বের দেয়াল উঠতে শুরু করলো। আর তার প্রথম ধাপ ছিল সেই রাত, যেদিন অনু নিজেকে সবচেয়ে সুন্দর করে সাজিয়েছিল শুধু সূর্যের একটু প্রশংসার আশায়। আয়নার সামনে বসে সেদিন অনু নিজেকে সাজাচ্ছিল শুধু সূর্যের মুখের একটুখানি প্রশংসার জন্য। নিজের ভাষা ভাষা চোখ দুটোয় গাঢ় করে কাজল দিয়েছিল সে। 2 হাত ভরে পড়েছিল লাল রেশমি কাচের চুড়ি। ঠোঁটে হালকা লিপস্টিক ছুঁয়ে যখন আয়নায় নিজেকে দেখলো, মনে হচ্ছিল লাল শাড়িতে তাকে কোনো পরীর চেয়ে কম লাগছে না। সেই দিন সাজতে সাজতে জীবনের প্রথম শাড়ি পরার স্মৃতিটা অনুর বারবার মনে ভেসে উঠছিল। সেটা ছিল স্কুল জীবনের শেষ অনুষ্ঠান। বান্ধবীদের সাথে পাল্লা দিয়ে বায়না ধরে শাড়ি পরেছিল সে, কিন্তু শাড়ি সামলাতে পারছিল না মোটেও। সত্যি বলতে সেদিনও শাড়িটা পরেছিল সূর্যের জন্যই। বড় মার কাছে অনেক বায়না ধরেছিল যাতে সেই দেবদাস মার্কা সূর্য তাকে স্কুল থেকে আনতে যায়। তিনি প্রথমে রাজি ছিলেন না, কিন্তু বড় মার জোরাজোরিতে শেষ পর্যন্ত গিয়েছিলেন। অনু তখন ষোড়শী মনে প্রেমের নতুন সুর। সে গুনগুন করে গান গাইতে গাইতে তার অপেক্ষায় ছিল।
আর সূর্য, তিনি তখন ছিলেন নিভে যাওয়া এক প্রদীপের মতো। কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু হুম বা না বলে দায় সারতেন। অনু সারাক্ষণ তার চারপাশে ঘুরঘুর করলেও তিনি বিরক্ত হতেন না ঠিকই, কিন্তু খুশিও হতেন না। সেদিন যখন তিনি অনুকে নিতে এলেন, অনুর মনে এক গভীর প্রত্যাশা ছিল, অন্তত আজ তার মুখে একটু প্রশংসা শুনবে। কিন্তু সব আশা মাঝপথে ধূলিসাৎ হলো। খুশির চোটে দৌড়ে তার কাছে যেতে গিয়ে শাড়িতে প্যাঁচ খেয়ে অনু ধপাস করে পড়ে গেল। ব্যথায় কোকিয়ে ঠোঁট উল্টে বাচ্চাদের মতন কেঁদে দিয়েছিল ঠিকই, কিন্তু সূর্য এগিয়ে এলো না। তিনি এক দৃষ্টিতে তাকিয়েছিলেন অনুর দিকে, যেন তিনি এই জগতের কেউ নন, অন্য কোনো গ্রহের বাসিন্দা হয়ে গিয়েছেন। অনুর কান্নার বেগ বাড়তেই তিনি সম্বিত ফিরে পেলেন, তবে মায়া দেখাতে নয়, বরং ধমকের এক বিশাল ঝুলি নিয়ে বসলেন। অনুকে টেনে তুলে নিজের হাতে শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে দিতেই বললেন, শাড়ি সামলাতে জানিস না? সে আবার শাড়ি পরেছে, মনে হচ্ছে এখনই পেটিয়ে তো শাড়ির ভূত ছাড়াই, ফাজিল একটা। শাড়ি ঠিক করে দিয়ে তিনি গটগট করে সামনে হাঁটা দিলেন। সেদিন অনুর ভীষণ কান্না পেয়েছিল। একে তো ব্যথা পেয়েছিল, তার উপর লোকটা একবার ফিরে দেখা তো দূর, অসভ্য লোকটা তাকে একটু সান্ত্বনা পর্যন্ত দিল না। তবে সেদিন সবচেয়ে অবাক হয়েছিল অনু, অনেকদিন পর সূর্য ঠোঁটে হাসি দেখে। কি চমৎকার ছিল সেই হাসি! কোনো পুরুষের ঠোঁটের এক চিলতে হাসি যে কোনো মেয়ের হৃদয় তুফান তোলার জন্য যথেষ্ট হতে পারে, তা সেই দিন তাকে না দেখলে অনু বুঝতো না। যদিও তখন তার মুখে পুরুষালী দাড়ি গোফের জঙ্গল ছিল, তাতেও লোকটার সৌন্দর্য যেন কমতি ছিল না। তিনি আপন মনে বিড়বিড় করে কি একটা গান গাইছিলেন আর হাঁটছিলেন, যা অনুর কাছে স্পষ্ট ছিল না। অনুর হাঁটতে কষ্ট হচ্ছিল, সাথে ভীষণ লজ্জা আর অপমানও লাগছিল। নিশ্চয়ই লোকটা তার ওভাবে পড়ে যাওয়া দেখে হাসছিল। বিরক্ত হয়ে অনু বলল, তুমি ওভাবে হাসছো কেন সূর্য ভাই? তিনি অনুর দিকে তাকিয়ে রহস্যময় গলায় বললেন। বুঝলি অনু, অনেক মাস পরে ঝাপসা দৃশ্যতে রঙিন কিছু দেখলাম। বলেই তিনি অনুর করুণ অবস্থা দেখে এগিয়ে এলেন। অনুর শাড়ির কুচিগুলো ধরে হাঁটতে লাগলেন। তবে শুধু হাঁটছিলেন না, কিছুক্ষণ পর পর মাথায় একটা গাঁটটা মারছিলেন আর বকা দিচ্ছিলেন। শাড়ি পরে ঠিকমতো হাঁটতে পারে না, হাসছে আবার বড় সাজতে, মনে হচ্ছে এখনই পেটিয়ে তক্ত করে তোকে, বেয়াদব মেয়ে। তার এই ছোট ছোট ধমক, এই যত্নগুলোই তো অনুকে তার মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল। সেদিন পুরোটা পথ অনু শুধু তার মুখপানেই চেয়েছিল, আর তিনি তাকিয়েছিলেন রাস্তার দিকে। তার পরের দিনের কথা, যে দাড়ি গোঁফ কাটার জন্য বড় মা সারাদিন তার কাছে ঘ্যান ঘ্যান করেও রাজি করতে পারেননি, কিন্তু হঠাৎ করে সেদিন তিনি দাড়ি গোঁফ কামিয়ে একদম পরিপাটি হয়ে এলেন। অনু আর নিঝুম করিডোরে দাঁড়িয়েছিল। তিনি তাদের সামনে এসে বুক ফুলিয়ে বললেন, দেখ তো আমাকে কেমন দেখাচ্ছে। অনু আর নিঝুম তো পুরো হ্যাঁ হয়ে গিয়েছিল। তাদের এমন রিয়াকশন দেখে বেচারা সূর্য কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেলেন। নিজের শার্টের কলারটা ঠিক করতে করতে রুক্ষ স্বরেই বললেন, তোরা দুটো এভাবে দেখিয়েছিস কেন? আমি পুরুষ বলে কি আমার ইজ্জত নেই? বেয়াদবগুলো। বলেই তিনি চলে গেলেন, আর দুই বোন খিলখিল করে হেসে উঠল। সেই স্মৃতি হাতড়াতে হাতড়াতে অনুর সাহায্য যখন প্রায় শেষ, তখনই দরজা খুলে নিঝুম ঘরে ঢুকল। সাদা নীল শাড়িতেই ওকে দারুণ লাগছিল, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে মৃদু গোলাপি আভা। ওর সৌন্দর্য যেন ফেটে পড়ছিল। নিঝুম অনুর দিকে তাকিয়ে বলল, কি রে, আর কত সাজবি? মাশাআল্লাহ, তোকে তো একদম পরীর মতো লাগছে। দাঁড়া, তোকে একটু থুতু দিয়ে দিই, কারণ নজর না লাগে যেন। সে আপু, তুমি প্রতিবারের মতো করে করো বলেই তো আমি মোটা হই না। লোকে বলে থুতু দিলে মানুষ শুকিয়ে যায়। ওসব কুসংস্কার বিশ্বাস করতে নেই। তোকে কিন্তু সত্যি দারুণ লাগছে রে। এবার চল গিয়ে দেখি আমাদের হবু ব্রাইডকে কেমন সাজিয়েছে। তারপর একটু আফসোস করে নিঝুম বলল, ইস, আজ যদি আমার বিয়ে হতো, তবে আমিও আপুর মতো বসে বসে সকাল থেকে সাজতাম। অনু টিপ্পনি কেটে বলল, হ্যাঁ, খুব সাজতে। তবে তোমাকে ওই সাজে দেখলে ইশতিয়াক ভাইয়া নির্ঘাত তোমায় জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতো। লোকটা বড্ড অদ্ভুত। আমি জানি না তুমি তার কোন অ্যাঙ্গেল দেখে ক্রাশ খেয়ে বসে আছো। সে ভালো, বাট নিঝুম অনুর মুখ চেপে ধরল। আসতে বল গাধি, বাড়ির কেউ শুনলে আর রক্ষা থাকবে না। যদি সূর্য শুনি তবে জ্যান্ত কবর দিবে। তাছাড়া সে আমাকে পছন্দ করে কিনা সেটা তো অজানা। আর ভালোবাসা, ওটা তো মানুষ দেখে হয় না রে, হয়ে যায় ব্যাস। তুই নিজেও তো সূর্যের মতো একজন গম্ভীর রাগী মানুষকে মন দিয়ে বসে আছিস, যাকে আমরা সবাই জমির মতো ভয় পাই। চল চুলগুলো বেঁধে দিই। হ্যাঁ আপু, খোপা করে দাও। নিঝুম ম্লান হেসে বলল, চুলগুলো আজ খোলাই রাখ না অনু, তোকে দারুণ লাগছে।
না আপু, খোলা চুলে ওই ভিড়ের মধ্যে যেতে ইচ্ছে করছে না। তাড়াতাড়ি একটা খোপা বেঁধে দাও, নিচে দাদু নিশ্চয়ই মনে মনে আমাদের বকছে। সেদিন পুরো খান বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছিল। সূর্য নিজে দাঁড়িয়ে সব তদারকি করছিলেন। অনেক বছর পর সব আত্মীয়রা এক হয়েছে আপুর এঙ্গেজমেন্টে। জমিদার বাড়ির আদলে তৈরি তাদের 3 তলা খান বাড়ি আজ যেন আলোয় ঝলমল করছে। সামনে বিশাল লন, যেখানে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গেছে। কিন্তু অনুর মনের ভেতর তখন কেবল একটিই চিন্তা, সূর্য কি তাকে একেবারের জন্য দেখবে? বাড়ির সবাই তখন অনুষ্ঠানে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি। চারিদিকে সাজ সাজ রব। সেদিন সায়রা তৈরি হয়ে রুম থেকে বের হতেই সাদা পাঞ্জাবি পরা সূর্যের বলিষ্ঠ শরীরের সাথে সজোরে ধাক্কা খেলেন। সূর্য এক চুলও নড়ল না, কিন্তু ধাক্কা সামলাতে না পেরে সায়রা ছিটকে পড়তে গিয়েও নিজেকে সামলে নিলেন। তিনি রাগেই চোখে সূর্যের দিকে তাকাতেই দেখলেন সূর্য চোয়াল শক্ত করে আগুনের মতো চোখে তার দিকে তাকিয়ে আছে। সূর্যের এমন রুদ্রমূর্তি দেখে সায়রা কিছুটা ভাবাচাকা খেয়ে গেলেন। রাগ তো তার করার কথা, কিন্তু এই লোক কেন রেগে আছে? কিন্তু দমে না গিয়ে তিনি আঙুল উঁচিয়ে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, তার আগে সূর্য রুড়ো স্বরে বলে উঠল, চোখ নেই নাকি দৃষ্টিতে সবসময় সমস্যা থাকে? থাকলে ডাক্তার দেখিয়ে চশমা নিন। আপনি নিজে কেন দেখেননি? নাকি মেয়ে বলে ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন? ইডিয়েট। বলেই তিনি গটগট করে চলে যেতে চাইলেন, কিন্তু সূর্য পেছন থেকে হুঙ্কার দিল, হোয়াট ডিড ইউ জাস্ট সে ইট অ্যাগেন। আগে নিজেকে দেখুন কি পড়েছেন। এটা আপনার আমেরিকা নয় যে পেট বের করে নিজেকে নায়িকা সাজিয়ে বেহায়া মেয়েদের মতো ঘুরে বেড়াবেন। বড়দের সাথে ঠিকমতো ব্যবহার করো তো জানেন না। তবে এই ড্রেসে যেন নিচে না দেখে আপনাকে, মনে থাকে যেন। আমার বাড়ির মেয়েদের এমন অশীলনতা আমি মোটেও বরদাস্ত করব না। বলেই সূর্য গটগট করে চলে গেল। সায়রার মুখ অপমানে লাল হয়ে গেল। সে যেন এক অদ্ভুত কারণে এই মানুষটাকে পাল্টা কিছু বলতে পারে না, চাইলেও না। অভিমানে রুমে ফিরে গিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ল। রাগে গায়ের ওড়নাটা নিচে ছুঁড়ে ফেলল। ঠোঁটের লিপস্টিক এক টানে মুছে লেপটে দিল। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো তার। রাগে তখন সায়রার শরীর কাঁপছে। কিছুক্ষণ পর অনু আর নিঝুম রুকাইয়া আপুর কাছ থেকে সায়রাকে নিচে যাওয়ার জন্য নিতে এলো। ওনার এই অবস্থা দেখে তারা চমকে উঠল। অনুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সায়রা আপু, কি হয়েছে? এভাবে কেন বসে আছো? রেডি হওনি কেন? সব এলোমেলো কেন তোমার? সায়রা ডুকরে কেঁদে উঠল। আমি যাব না অনু। তোমাদের বাড়ির ওই সভ্য মানুষদের মাঝে আমার মতো অসভ্য মেয়ের জায়গা নেই। এসব কি বলছো সায়রা আপু? উঠো তো। আমি যাব না। যখন যে পারবে অপমান করবে। এই বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে এসেছি বলে কি আমার মান সম্মান নেই? ওই অভদ্র লোকটা নিজেকে কি মনে করে? হ্যাঁ, তুমি কি সূর্যের কথা বলছো? ও ছাড়া আর কে আছে এই বাড়িতে? জঘন্য একটা লোক। আচ্ছা, তোমরাই বলো, আমার এই ড্রেস খারাপ কিসের? খারাপ কিছু নেই আপু, তবে এই এলাকার মানুষজন এটা ঠিক ভালো চোখে দেখবে না। আমেরিকায় তুমি যেভাবে চলতে, সেখানে মানে এখানে সেটা চলবে না। কিছু লম্পট পুরুষ তোমার চোখ দিয়ে গিলে খাবে সকালের মতো। কিছু মহিলা পাশে দাঁড়িয়ে জঘন্য সব কথা শোনাবে। সূর্য হয়তো তোমায় এইসব থেকে বাঁচাতেই ওভাবে বলেছে। তিনি একটু বেশি রাগী, তবে মানুষ হিসেবে খারাপ নন। সায়রা চুপচাপ বসে রইল। পরিস্থিতি সামলাতে অনু বলল, আচ্ছা, যা হয়েছে হয়েছে। এবার তোমাকে আমাদের বাঙালি মেয়েদের মতো শাড়ি পরিয়ে দিই। এবার আর না করো না প্লিজ। প্লিজ, সবাই নিচে অপেক্ষা করছে, দাদু রাগ করবেন কিন্তু। সায়রা নাক মুছে সম্মতি দিল। অনু আলমারি থেকে তার সেই প্রিয় পিঙ্ক কালারের শাড়িটা বের করে এনে নিঝুমের হাতে দিল তাকে পরিয়ে দেওয়ার জন্য। নিঝুম অবাক হয়ে বলল, কান্না সূর্য তোর অন্য সায়রা আপুকে দিল? দেখে অনেক কান্নাকাটি করলি, আজ নিজে থেকেই নিজের পছন্দের জিনিস দিয়ে দিলি। অনু ম্লান হেসে বলল, কখনো কখনো পছন্দের জিনিস অন্যকে দিয়ে নিজেও খুশি হওয়া যায় আপু। আর শাড়ি পরলে দাদুও খুশি হবেন। নিঝুম মাথা নেড়ে বলল, তোকে বোঝা দেয়। অতীতের ভাবনার ইতি টানল অনু। নিঝুম হঠাৎ দরজার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। অনু ওর দিকে তাকাতেইও বলল, অনু, আমার মনে হয় সূর্য তোকেও কথাটা শেষ না করেই ও মুখ চেপে ধরে দ্রুত চলে গেল। অনু জানতো ওর পেটের মধ্যে কিছু একটা ঘুরঘুর করছে, যাও বলতে এসো বলতে পারল না। অনুর প্যাকিং প্রায় হয়ে গেছে। কাল সকলে দ্রুত ওই বাড়ি ছেড়ে হোস্টেলে চলে যাবে, কিন্তু পেটে খিদের ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। অলস পায়ে অনু নিচে নেমে ফ্রিজ থেকে একটা আপেল বের করে নিল, কিন্তু রান্নাঘর আর ডাইনিং টেবিল খুঁজে কোথাও একটা ছুরি পেল না।
অগত্যা সে কুলসুম খালাকে ডাকলো। খালা যা বললেন তাতে অনুর আকাশ থেকে পড়ার দশা। খালা বললেন, আজকার এই বাড়িতে ছুরি ব্লেড খুঁজা পাইবা না আম্মা। মানে? তোমারে হাসপাতাল থেকে নিয়ে আসার দিন সূর্য বাবায় পাগলের মতো সারা বাড়ি তছনছ করছে। কুয়াই থেকে জানি অত রাগাইল তার। বাড়ি শুদ্ধা যত ছুরি কাঁচি আর ব্লেড ছিল সব খুঁজা খুঁজা একখানে জড়ো করলো। তারপর সেইগুলা কই নিয়া ফালাইয়া দিয়াইছে আল্লাহই জানে। এই বাড়ি তখন ধারালো কিছু রাখা একেবারে নিষেধ কইরা দিছে সে। কেন খালা, এমন পাগলামো করার মানেটা কি? কুলসুম খালা এদিক ওদিক থাকিয়ে গলা নামিয়ে রহস্যময় ভঙ্গিতে বললেন, কারণ জিগাইয়া কি হইব? তুমি করসালাডা কি মনে আছে? তার উপর আমাগো সূর্য বাবার মতিগতি বুঝন বড় দায়। খালি কইল এই বাড়িতে ধারালো কিছু থাকুন যাইব না। যদি কারোর হাত কাটে বা কেউ নিজেরে নিয়া কোনো পাগলামি করে তবে তার হাড়গোড় আস্ত রাখব না সে। কারে উদ্দেশ্য কইরা এই কথা কইছে হেডা তো তুমি ভালা জানো। অনু ম্লান হাসলো। খালা আবারও বলল, তুমি যা করলা তাতে সবার কলিজা শুকাইয়া দিছ। হাত কাটছো ছুরি দেয়া, সেই ডরে সূর্য বাবা সব সরাইছে যাতে তুমি আর কখনো ছুরি আশেপাশে না পাও। আচ্ছা, কেউ যদি হাত কাটতে চায় তবে কি শুধু ছুরিই লাগে? বাড়ির সব ছুরি ফেলে দিলে কি হবে? কাঁচ আছে, আবার নতুন করে কিনে এনে সেগুলো কি আমি ব্যবহার করতে পারবো না? খালা আতকে উঠে অনুর মুখে হাত চাপা দিলেন। আস্তাক ফিরুল্লাহ, এই সবার একবারও মুখে আনবা না। এসব কথা সূর্য বাবায় শুনলে তোমার কপালে দুঃখ আছে আম্মা। হ্যাঁ, এখন বাঘের মতো খেপা আছে। আমি ভয় পাই নাকি তাকে? এখন আমি এই আপেলটা কাটবো কি দিয়ে? বাড়ির সবাই কাটাকাটি করে কি দিয়ে? সব বটি দিয়া কাটে এখন। দাও আমি কাইটা দেই। লাগবে না। অনু জেদ করে আপেলটা দাঁত দিয়ে কামড়ে খেতে শুরু করলো। লোকটা আসলেই আজব। সেদিন রাতে নিজের ঘর থেকে বের করে দিল, সাথে কত কথা শুনিয়ে দিল। তখন তো দয়া হয়নি, অথচ বজ্জাত লোকটা এখানে বসে ছুরি সরানোর নাটক করছে। খালা অনুর দিকে মায়াবী চোখে তাকিয়ে বললেন, কেমনে এমনটা করলা আম্মা? একবারও কি আমাগো কারো কথা মনে পড়ে নাই তখন? অনু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি ফুটে উঠল। নিজের ওপর চরম অবজ্ঞা থেকে সে বলল, ওই যে একটা বাক্য আছে না, আমি বড়ই নাদান, স্রষ্টা ছেড়ে পড়েছি তার সৃষ্টির প্রেমে, সেই প্রেম ধ্বংস পরকাল, ইহকাল রয়েছে থেমে। অনুর গলার স্বরটা কাঁপছিল। বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে সে বলল, জানো খালা, যাকে ভালোবাসার পরিণাম শুধুই শূন্যতা, তাকে ভালোবাসে ফেলাটাই হয়তো নিয়তির সবচেয়ে বড় পরিহাস। আমি আজ সেই নিষিদ্ধ মায়ায় বন্দী, যে আগুনের প্রতিটা শিখা আমায় দগ্ধ করে, অথচ আমি সেই দহনে নিজেকে সঁপে দিয়েছি। এ এক অসহ্য সুন্দর যন্ত্রণা। অনুর কথা শুনে খালা হঠাৎ তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলেন, বললেন, এমন কথা কইও না আম্মা। আমার সূর্য বাবা তোমারে অনেক ভালোবাসে, শুধু মুখে কয় না। নাইলে তোমারে ওইভাবে অজ্ঞান দেইখা সে যা করছিল তা যদি তুমি নিজের চোখে দেখতা, আমাগো কাউরে তোমার একটু ছুঁইতে দেয় নাই, এমনকি তোমার আব্বারও না। সে কি পাগলামি? তুমি চইলা গেলে হ্যাঁ কি করব একবার ভাবো আম্মা। ওই জায়গায় আমি না হয় অন্য কেউ হলেও তার পাগলামোটা এমনই হতো খালা। তিনি এমনই মানুষ, সবাইকে আগলে রাখতে জানেন। খালা অনুর হাত ধরে মিনতি করলেন, আম্মা যাইও না তুমি। তুমি গেলে এই বাড়িটা ফাঁকা হইয়া যাইব। আমি তোমার জন্য সারাদিন রানমু। তুমি যা খাইতে চাও সব দিমু। তুমি তো কিছুই খাইতে পারো না, শুকাইয়া গেছো কত। শরীর দিয়া কত রক্ত গেছে তোমার মনে নাই? সূর্য বাবা পাগলের মতো তোমার লাইগা নেগেটিভ গ্রুপের রক্ত খুঁজা আনছিল সেই দিন। খালার কথায় অনুর সব বাঁধ ভেঙে গেল। নিজের কান্না আর আটকে রাখতে পারল না সে। তড়িঘড়ি করে খালার হাত থেকে ছুটে নিজের ঘরে চলে গেল।
সিঁড়ি দিয়ে উপরে আসতেই বড় মার ঘর থেকে ঝগড়ার শব্দ কানে এলো। বড় মা আজ প্রথমবার বড় চাচুর সাথে তর্ক করছেন, আর তার কারণটা অনু। তাকে কেন হোস্টেলে পাঠানো হচ্ছে এটা নিয়ে বড় মা ভীষণ ক্ষিপ্ত। বড় চাচু বলছেন, আহা, ও কয়দিনের জন্যই তো যাচ্ছে, আবার ফিরে আসবে। ওখানে মন না বসলে তখন দেখা যাবে। বড় মা তবুও রাজি হলেন না। শেষ পর্যন্ত বড় চাচুই হয়তো হার মানলেন। অনু জানতো এটাই হবে। বড় মা মুখে যাই বলুন, অনুকে না দেখে তিনি থাকতে পারেন না, কিন্তু সবার এই অবহেলা অনু আর সহ্য করতে পারছে না। তার উপর সূর্যকে প্রতিদিন চোখের সামনে দেখা, নিজেকে সামলানো বড্ড কঠিন। যদি সত্যিই তাদের ডিভোর্স হয়ে যায় আর তিনি সায়রাকে বিয়ে করেন, তবে অনু বেঁচে থেকেও লাশ হয়ে থাকবে। তার চেয়ে আগেই নিজেকে শক্ত করা উচিত, পাথর হয়ে যাওয়া উচিত। দাদুর ঘরে গিয়ে টোকা দিতেই ভেতর থেকে সাড়া এলো। দাদু হাতে চশমা লাগিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা পড়ছিলেন। বইটা তিনি আগেও অনেকবার পড়েছেন, তবু কেন জানি আজও গভীর মনোযোগ দিয়ে প্রতিটা শব্দ দেখছিলেন। তবে আজ অনুর মনে হলো বইয়ের কুসুম আর শশীর সেই অসমাপ্ত ভালোবাসার পরিণতি যেন সে নিজের জীবনেই দেখছে। কুসুমের সব মায়া যেমন একসময় উঠে গিয়েছিল, শশীর জীবন যেমন শূন্য হয়ে গিয়েছিল, তাদের পরিণতিও কি তেমনই হবে? সূর্য কি শশীর মতোই কোনো এক অদৃশ্য ভালোবাসার মায়ায় বন্দী হয়ে অনুকে দূরে সরিয়ে দিচ্ছে? আচ্ছা, কুসুমের মতো কি অনু কোনোদিন অন্য কারো হয়ে অন্য সংসারে চলে যাবে? সূর্য কি একদিন শশীর মতো সেই দহন বয়ে বেড়াবে? ভাবনার মাঝে দাদু বললেন, কিরে দাদু ভাই, এখনো ঘুমাওনি? কিছু বলবে? দাদু, আসলে আমি তো কাল হোস্টেলে চলে যাব, তাই প্যাকিং শেষ করেছি, কাল সকালে বের হব। দাদু দীর্ঘশ্বাস ফেলেই বললেন, একটু বেশি তাড়াহুড়ো করছো না দাদু ভাই? এই বাড়ির কোনো মেয়ে কখনো হোস্টেল থাকেনি, তুমিই প্রথম। খানবাড়ির কোনো মেয়ে তো আমার মতো কখনো অপয়া হয়নি দাদু। দাদু অনুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, সি, এসব কি বলছো? তুমি কেন অপয়া হবে? তুমি তো এই বাড়ির সবচেয়ে বড় আশীর্বাদ, আমাদের সুখ, আমাদের গর্ব। তোমার হাসি দেখার জন্যই তো এই বুড়োটা এখনো বেঁচে আছে। অনু টুকরে কেঁদে উঠল। আমি সহ্য করতে পারছি না দাদু, প্লিজ আমায় যেতে দাও। বাড়ির সবাই আমার সাথে আগের মতো করে কথা বলে না, সবার নজর যেন আমাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু আমি তো শুধু তোমার কাছে মনের কথাটা বলেছিলাম দাদু, আমি তো কোনো দোষ করিনি। আমি কেন জন্মের পর থেকে শাস্তি পাচ্ছি? মানুষটা কি পাপের শাস্তি পায়? তাহলে আমি আমি কেন মায়ের গর্ভ থেকে এত এক অভিশপ্ত শাস্তি হয়ে পৃথিবীতে আসলাম? দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও দাদু, না হলে আমি শেষ হয়ে যাব। পড়াশোনায় মন দিতে পারছি না আমি। দাদু অনুর মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, ঠিক আছে, ঠিক আছে আমার লক্ষ্মী দাদু ভাই, কান্না বন্ধ করো। এভাবে কাঁদলে আমারও যে বড় কষ্ট হয়। তুমি যদি হোস্টেলে থেকে শান্তিতে থাকতে পারো, তবে আমি কাল সকালেই তোমাকে সেখানে পাঠিয়ে দেব। বড়মা বড় চাচুকে মানা করেছিলেন, মনে হয় বড় চাচু তাতে সম্মতি দিয়েছেন। দাদু আশ্বস্ত করেই বললেন, আমি সব ম্যানেজ করে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। মাথা নাড়িয়ে দাদুর থেকে বিদায় নিয়ে নিজের ঘরে ফিরে আসতেই চোখ পড়ল অনুর বিছানার ওপর আয়েশ করে বসে আছে সে আদুরে বিড়াল ছানাটা। অন্যদিন হলে বয়সের অপরিপক্ক আবেগে হয়তো সে ওকে বুকে জড়িয়ে ধরত। সূর্যের কোল থেকে এসেছে বলে ওর গায়ে লোমে লেগে থাকা সেই চেনা সুঘ্রাণটুকু নিজের গায়ে মেখে নিত। কিন্তু এখন আর সেই হৃদয়ে ঝড় তোলা পাগলামিগুলো নেই। ধীর পায়ে বিড়ালটার কাছে গিয়ে ওর গায়ে হাত দিতেই ও একদম গলে কাদা হয়ে শরীর এলিয়ে দিল, যেন বলছে, আমায় আরও একটু আদর দাও। নিজের অজান্তেই অনুর ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বিড়ালটাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, আমি কাল চলে যাবো রে। এই ঘরটায় তুই কাল থেকে একদম একা আছিস, তবে একটা শর্ত, তুই ওই হিটলার সূর্যের আশেপাশেও যাবি না। এখন হয়তো খুব আদর পাবি, কিন্তু আমার মতো তোকেও কোনো একদিন ছুঁড়ে ফেলবে সে, তখন ভীষণ কষ্ট হবে রে, যেমন আমার হচ্ছে। বুক ফেটে কান্না আসে, কিন্তু দেখ আমি না কাঁদতে পারছি না, কারণ আমি চাইলেই তো আর কেঁদে সব পেয়ে যাব না। দীর্ঘশ্বাস ফেলে অনু আবারও বলল, আচ্ছা শোন, আমাকে মিস করিস কিন্তু, ভীষণ ভাবে মনে রাখবি আমায়, কারণ এই বাড়িতে আমাকে মনে রাখার মতো তো কেউ নেই, তুই না হয় মনে রাখলি। কথাটা শেষ করতে পেছনে কারো উপস্থিতির উষ্ণতা অনুভব করলো অনু। কেউ একজন ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। তার শরীরের তপ্ত শ্বাস অনুর ঘাড় অবধি পৌঁছে যাচ্ছে। শরীরে সে পরিচিত উষ্ণতা জানান দিচ্ছে তিনি এসেছেন। ভয়ে আর আবেশে অনুর নড়াচড়া করার ক্ষমতা লোপ পেল। খুব নিচু স্বরে এক গভীর কণ্ঠস্বর কানে এলো, বলেছিলাম না
আমার জীবন আর আমার জিনিসের সব কিছু থেকে দূরে থাকবে। বুকের ভেতরটা তখন অনুর ধরফর করছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে না তাকিয়েই সে বলল, আমি আপনার ঘর কিংবা আপনার জিনিসের কাছে যাইনি, বরং আপনি আর আপনার বিড়াল আমার ঘরে আমার কাছে এসেছেন। বলেই এক ঝটকায় পেছনে ফিরতে গেল অনু, আর অমনি তার বলিষ্ঠ শরীরের সাথে ধাক্কা খেয়ে ছিটকে বিছানায় বসে পড়ল। সূর্য নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে বললেন, এই শরীরে এত তেজ আসে কোত্থেকে রে? একটা সামান্য ধাক্কা খেয়ে তুই সোজা বিছানায় শটান। তিনি অনুর গোছানো ব্যাগ আর প্যাকিংয়ের দিকে তাকিয়ে ভ্রু কুচকালেন। এসব কি? তোকে হোস্টেলে যাওয়ার পারমিশন কে দিয়েছে? দাদু সহ এবারে সবাই দিয়েছে। সূর্য দুহাত পকেটে ঢুকিয়ে কাঁধ ঝাড়া দিয়ে বলল, আমি তো দিইনি, আর আমার পারমিশন ছাড়া তোর এক পাও নড়ার ক্ষমতা নেই। 1 ঘন্টার মধ্যেই ব্যাগপত্র সব আগের জায়গায় চলে যাওয়া চাই। আপনার কথায় সব হবে নাকি? আপনি কি আমাকে নিজের দাসী মনে করেন? যা বলবেন যখন তাই মাথা পেতে নেব কেন আমি? হ্যাঁ, সূর্য এক কদম এগিয়ে এলো, গলা নিচু করে বলল, এত তেজ পাস কোথায় তুই? নিজেকে খুব বড় দেখাচ্ছিস, তাই না? খুব ম্যাচুর হয়ে গেছিস। অবশ্যই আমি বড় হয়ে গেছি। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যথেষ্ট ম্যাচুরিটি আছে আমার। সূর্যের ঠোঁটে অদ্ভুত এক হাসি ভেসে উঠল। এমন এক মরণাতুর হাসি হাসলেন যাতে কারো জান কোরবান হয়ে যেতে পারে। তিনি আবারও খানিকটা ঝুঁকে এসে ফিসফিসিয়ে বললেন, জানিস, বিবাহিত মেয়েরা বেশি ম্যাচুরিটি দেখাতে গেলে কি হয়? সূর্যের রহস্যময় কথায় অনু কৌতূহলী হয়ে বোকার মতো জিজ্ঞেস করে বসল, কি হয়? সূর্য ঠোঁটের কোণে শয়তানি হাসির মেলা বসেছে। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অনুর চোখের দিকে তাকিয়ে রইলেন, তারপর চলে যেতে যেতে পাশ ফিরে বললেন, খুব তাড়াতাড়ি এক বাচ্চার মা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই পানি খেতে খেতে ওখান দিয়ে যাচ্ছিলেন বড় চাচ্চু। ছেলের মুখে এমন বিস্ফোরক কথা শুনে তিনি সামলাতে পারলেন না, মুখের সব পানি ফরফর করে সামনে ছিটিয়ে দিলেন। সূর্য একবার চরম বিরক্তি নিয়ে বাবার দিকে তাকালেন, তারপর ভাবলেশীন মুখে গটগট করে চলে গেলেন। অনু পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল। আসলে ওখানে তার রিয়াকশনটা ঠিক কী হওয়া উচিত সেটাই বুঝে উঠতে পারল না সে। অনু জানে চাচু মূলত বড় মার সিদ্ধান্ত জানাতে এসেছিলেন যে তিনি তাকে হোস্টেলে দিতে রাজি নন, কিন্তু সূর্যের কথা শুনে তিনি সব ভুলে গেলেন। একবার সূর্যের যাওয়ার দিকে আর একবার অনুর দিকে তাকিয়ে চাচু যেদিক থেকে এসেছিলেন সেদিকেই হাঁটা দিলেন। অনু দ্রুত দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। তার কান গাল সব কেন যেন আগুনের মতো গরম হচ্ছে। সূর্য বিবাহিত মেয়ের কথা বলেছে, অনুও তো বিবাহিত, কিন্তু তাদের বিয়ের তো কোনো মানেই নেই। বড্ড তৃষ্ণা পেয়েছে। সাধারণ পানিতে হবে না, একদম বরফ মেশানো ঠান্ডা পানি লাগবে। তড়িঘড়ি করে অনু দরজার কাছে গেল, কিন্তু হায় আল্লাহ, এ কি বিপদ! সে ভেতর থেকে দরজা বন্ধ করেছিল, এখন হাজার চেষ্টাতেও দরজা খুলছে না কেন? এটা কি কোনোভাবে জ্যাম হয়ে গেল? আজ সব কিছুই কেমন যেন বড্ড অদ্ভুত লাগছে। সবচেয়ে বেশি সূর্যের আচরণ। তার এমন অদ্ভুত আচরণে চোখের সামনে ভেসে উঠল রুকাইয়া আপুর বিয়ের রাতের সেই স্মৃতি। সেই রাতেও তিনি এমন সব অদ্ভুত আচরণ করেছিলেন, এবং সেই রাতেই জীবনে প্রথমবার তিনি অনুকে ভুল বুঝে সবার সামনে তার সাথে জঘন্য ব্যবহার করেছিলেন। আর অনু অভিমানে নিজের মৃত্যুর পরোয়ানায় সই করেছিল। সেদিন প্রথমবার সূর্যর এক অদ্ভুত আচরণের সাক্ষী হয়েছিল অনু। রুকাইয়া আপুর এঙ্গেজমেন্টের সেই রাত নিজেকে সে তিল করে সাজিয়েছিল শুধু তার মুখে একটা প্রশংসা শোনার আশায়। অনু, নিঝুম আর সায়রা তিনজন যখন শাড়ি পরে রাজকীয় ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, ড্রয়িং রুমে উপস্থিত সবার চোখ যেন তাদের ওপর আটকে গেল। বড়দের নজর এড়াতে বড় মা এগিয়ে এসে তাদের চোখের কোণে আঙুল ঠেকিয়ে কাজলের টিপ দিয়ে দিলেন, বিড়বিড় করে দোয়া পড়ে ফু দিলেন। ছোট চাচু তো রীতিমতো পকেট থেকে টাকা বের করে তাদের মাথার উপর দিয়ে ঘুরিয়ে সাদকা করলেন। সবার নজর তাদের উপর থাকলেও অনুর অবাধ্য চোখ দুটো তখন কেবল একজনকেই খুঁজছিল, আর যখন তাকে খুঁজে পেল তখন নিজেরই নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। সাদা ধবধবে পাঞ্জাবিতে সূর্যকে সেই দিন কী যে মোহনীয় লাগছিল। সিল্কি চুলগুলো নিখুঁতভাবে সেট করা, ফর্সা কবজিতে কালো বেল্টের একটা দামি ঘড়ি, সব মিলিয়ে তার সেই বলিষ্ঠ অবয়ব আর ঠোঁটের কোণে ঝুলে থাকা অমায়িক হাসিটা দেখে মুহূর্তেই অনুর হৃদয় তোলপাড় শুরু হলো। কোনো পুরুষের বর্ণনা দিয়ে যদি মেয়েদের ক্রাশ খেতে বাধ্য করতে হয়, তবে সেদিনের সূর্য ওই তার শ্রেষ্ঠ উদাহরণ। অথচ লোকটা একবার অনুর দিকে তাকালো না। কেন জানি মনে হচ্ছিল তিনি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে নিজের ভেতরে কোনো এক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছেন। অথচ অনু নির্লজ্জের মতো ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়েছিল।
আর অনুর মনের ভেতরটা ঈর্ষায় জ্বলে পড়ে খাক হচ্ছিল। হলের অধিকাংশ মেয়ের নজর তখন সৌর্যের ওপর। অনু মনে মনে ভাবলো, এই লোকটা আমার ব্যক্তিগত সম্পত্তি, খবরদার কেউ ওনার দিকে ভুলেও চোখ তুলে তাকাবে না। তাই সাবধান ফুকুমণিরা, ভবিষ্যতে যখন উনি আমার হবেন তখন ওনাকে সিন্ধুকে ভরে রাখবো, মাঝে মাঝে বের করে শুধু নিজে দেখবো, তারপর আবার লুকিয়ে রাখবো জগতের আড়ালে। কিন্তু সেই অদম্য ইচ্ছাটাকে অনু সজোরে দমন করলো। সায়রা দূর থেকে সূর্যকে দেখে বিরক্তিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেলেন। ভাইয়ার চোখে সেটা এড়ালো না, তবে তিনি তখন ব্যস্ত ছিলেন তার সেই বিটকেল বাহিনী নিয়ে। সাহিম, রাফাত, ইমন্স, আসলাম আর ইস্তিয়াক সবাই তার ছোটবেলার বন্ধু। মঞ্চের ওপর রুকাইয়া আপু আর তানভীর ভাইয়া পাশাপাশি বসে আছেন। ফটোগ্রাফাররা তাদের ঘিরে ফ্ল্যাশ ছুটছিল। অনুরও খুব ইচ্ছে ছিল ওখানে গিয়ে পোজ দেওয়ার, কিন্তু সূর্য আগের রাতে কড়া নির্দেশ দিয়েছিলেন, খবরদার অনু, তোকে যেন ফটোগ্রাফারদের ত্রিসীমানা না দেখে। ছবি তোলার হলে নির্ঝুম্বর রিদানকে দিয়ে নিজের ফোনে তুলবে, মনে থাকে জানো। তার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করা অনুর মজ্জাগত অভ্যাস। তাই সেই দিনও সেই নিষেধের বাইরে সে গেল না। ছবি তোলার শখ বিসর্জন দিয়ে দূরেই রইল। ইস্তিয়াক তার বড় ভাইয়ের পাশে পাহারাদারদের মতো দাঁড়িয়ে সাহস জোগাচ্ছিলেন। বন্ধুদের আড্ডায় আসতে পারছেন না বলে তার মুখটা গম্ভীর। সায়েম দাঁত কেলিয়ে বললেন, মামা, একটা জকশন ধর, একটা গরু মই দিয়ে গাছে উঠল, গাছটার সব পাতা খেয়ে সাবার করলো, কিন্তু পাতা শেষ হওয়ার পরেও গরুটা নিচে নামলো না কেন বলতো? সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কারণ ওটা গল্প ছিল, গল্পের গরুই তো গাছে ওঠে, নিচে তো আর নামে না। আসলাম বিরক্ত হয়ে বললেন, মামা তোর দোহাই লাগে, আর মুখ খুলিস না, খুললেই আবর্জনা বেরোয়। সূর্য মৃদু হাসছিলেন। রাফাত চুপচাপ দাঁড়িয়েছিলেন। সূর্য তার কাঁধে হাত রেখে বললেন, কি রে রাফাত, তুই এমন মুখ ভর করে দাঁড়িয়েছিস কেন? আর বলিস না, বাড়ি থেকে মেয়ে খুঁজছে বিয়ের জন্য। এই জাঁকজমক দেখে আমার তো এখন থেকেই মাথা ঘুরছে। বিয়ে করলে না জানি কত খরচ হবে। শালা কিপটে, মেয়ের খবর নাই, খরচার চিন্তায় শেষ। টাকা থাকলে মেয়ে রকেটে করে আসবে মামা, টেনশন নাই। তাই নাকি চান্দু? টাকা থাকলে তো রকেটে করে মেয়ে আসবে, কিন্তু তোর মাথায় তো চুল নেই, রকেট নামবে কোথায়? সকলে একসাথে হেসে উঠল। এর মধ্যেই ইস্তিয়াক কোনো মতে তার ভাইকে একা রেখে বন্ধুদের দিকে এগিয়ে এলেন। তবে তার নজর ছিল অন্য কোথাও। সূর্য ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, কি খুঁজছিস আমাকে বল। আরে না, কিছু না, জাস্ট দেখছিলাম সাজানোটা অনেক সুন্দর হয়েছে। দায়িত্ব কার ছিল দেখতে হবে না? সায়রা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন আর হাসছিলেন। সূর্যের মনে হলো তখন সায়রাকে ওভাবে ধমক দেওয়া হয়তো ঠিক হয়নি। অনুতপ্ত হয়ে বন্ধুদের আসি বলে তিনি সায়রার দিকে এগিয়ে গেলেন। সায়রা সূর্যকে দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে নিলেই সূর্য বলে উঠলেন, সরি মিস আমেরিকা, আসলে অমন পোশাকে একজন নারীকে দেখে আমার মনে সম্মান জাগে না। নারী তখনই সুন্দর যখন সে নিজেকে দামি মনে করে আগলে রাখে, পুরুষের সামনে নিজেকে পণ্য বানায় না। তাই হয়তো কিছু রুড কথা বলে ফেলেছিলাম। সরি অ্যাকসেপ্টেড। শুধুমাত্র অনু আপনার ব্যাপারে ওকালতি করেছিল বলেই কথা বলছি, না হলে বলতাম না। তবে তখন এভাবে না বলে ভালোভাবে বললেও পারতেন। দুঃখিত, নেক্সট টাইম থেকে বুঝিয়ে বলবো। বাই দ্য ওয়ে, আপনাকে শাড়িতে সুন্দর লাগছে। শুধু সুন্দর? কথা শোনানোর সময় তো কথার খই ফোটে, আর প্রশংসার সময় এতটুকু? বড্ড কিপটে আপনি মিস্টার। ঠিক আছে, আপনাকে অপসরার মতো লাগছে মিস আমেরিকা। সায়রা খিলখিল করে হেসে উঠলেন। ঠিক সেই মুহূর্তে অনু এক প্রকার ছুটে এসে তাদের মাঝখানে দাঁড়ালো। বুকের ভেতরটা কেন জানি অজানা এক আশঙ্কায় মোচড় দিয়ে উঠলে। সূর্যের মুখে অন্য কোনো মেয়ের প্রশংসা অসহ্য একটা তীব্র দহন যেন অনুর কলিজা পুড়িয়ে দিচ্ছিল। অনু সূর্যের চোখের দিকে তাকিয়ে জেদ মেশানো গলায় বলল, সূর্য ভাই, আমি শাড়ি পরলাম অথচ তুমি একবারও বললে না আমার কেমন লাগছে। সূর্য অনুর দিকে তাকালেন না, দৃষ্টি অন্যদিকে রেখে খুব নির্লিপ্ত স্বরে বললেন, সুন্দর লাগছে। শুধু সুন্দর? তিনি একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়লেন। একবার মাত্র অনুর চোখের দিকে তাকালেন। সে অদ্ভুত চাহনি পরক্ষণেই সরিয়ে নিয়ে ধরা গলায় বললেন, চাঁদের মতো সুন্দর লাগছে। তার এই ছোট প্রশংসাটুকুতেই অনুর সব রাগ পানি হয়ে গেল। লজ্জায় মুখ নামিয়ে অনু মুচকি হাসল। এমন সময় পেছন থেকে তন্নি আর মিথিলা তাকে ডাকতে শুরু করলো। একরাশ বিরক্তি নিয়ে সে সেই দিকে পা বাড়ালো, কিন্তু যাওয়ার সময় কানে এলো সায়রার সেই বাঁকা প্রশ্ন,
চাঁদের মতো কাকে বললেন? অনুকে নাকি অন্য কাউকে? কারণ আপনার চোখ তো অন্যদিকে ছিল। সূর্য এবার এক অদ্ভুত রহস্যময় হাসি হাসলেন। গভীর এক অনুভূতির রেশ টেনেই বললেন, ভয়ঙ্কর সুন্দর কোনো কিছুর দিকে তাকাতে নেই। চোখের সাথে সাথে হৃদয়ের ঝলসানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মানে? আপনি একজন বাধ্য মেয়ে বললাম, আর আপনি শাড়ি পরে ফেললেন। রূপবতী তো জানতামই, এখন দেখছি বুদ্ধিমতী হতে চাইছেন। তবে সব কিছু বুঝতে নেই, শাড়িতে আজ আপনাকে পূর্ণাঙ্গ নারী লাগছে। বহু পুরুষ অলরেডি আপনার প্রেমে পড়ে গেছে। কয়েক বছর আগে এলে হয়তো আমিও পড়ে যেতাম। বাঙালিরা ফ্ল্যাটিংয়ে উস্তাদ, সেটা মমের কাছে শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম। এটা কোনোভাবেই ফ্লার্টিং না, সুন্দরকে সুন্দর বলে সৎ সাহস মাত্র। অনু তন্নি আর মিথিলার সাথে দাঁড়িয়ে গল্প করলো তার প্রাণ পাখিটা ছটফট করছিল। সূর্যের আশেপাশে তাদের ওভাবে কথা বলতে দেখে অনুর ভেতরটা জ্বলে খাক হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল এখনই এই আসর ছেড়ে কোথাও চলে যেতে। বান্ধবীরা মিলে প্ল্যান করলো এঙ্গেজমেন্ট শেষ হলেই বাইরে কোথাও ঘুরতে যাবে। আংটি বদলের অনুষ্ঠান শুরু হলো। বাড়ির সবাই মিলে সূর্যকে গান গাওয়ার জন্য জোরাজোরি শুরু করলো। তিনি শেষমেশ গিটার হাতে তুলে নিলেন। সাদা পাঞ্জাবিতে তার ওই রাজকীয় লুক আর হাতে গিটার। অনুর মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বুঝি এখনই ছিঁড়ে বেরিয়ে আসবে। তিনি গিটারের তারে টুংটাং আওয়াজ তুললেন। সায়রা এসে ঠিক অনুর পাশে দাঁড়ালেন। সূর্য চোখ বন্ধ করে গিটারের তারে আঙুল বুলিয়ে গাইলেন। গানের প্রতিটা লাইনে অনুর বুক কেঁপে উঠছিল। সে বুঝতে পারছিল না এই গানটা কার জন্য। সূর্য মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছিলেন। অনু তাকালেই চোখ সরিয়ে নিচ্ছিলেন, কিন্তু তারপর আবার তাকাচ্ছিলেন। অনু বিভ্রান্ত হয়ে গেল। ওই দৃষ্টি কি তার জন্য নাকি সাইডার জন্য? অনুর খুশিতে ডগমগ মুহূর্তেই বিষাদে ভরে গেল যখন দেখলো সাইরা সূর্যকে ইশারায় বাহবা দিচ্ছেন, আর সেও মুচকি হেসে ইশারায় শুক্রিয়া জানাচ্ছেন। সূর্য কি তবে এই গানের আকুতিগুলো সাইরার জন্যই গাইছেন? তিনি কি তবে সত্যি সত্যি মায়ায় পড়ে গেছেন? গানের কলিগুলো অনুর বুকে তীরের মতো বিচ্ছিল। গান শেষ হতেই করতালিতে লন মুখরিত হয়ে উঠল। সাইরাও সেই দিকে এগিয়ে গেল। অনুর আর সহ্য হলো না। সে ঠিক করলো আর এক মুহূর্ত এখানে থাকবে না। তাদের বাইরে যাওয়ার প্ল্যানটা মনে পড়ল। নিঝুমকে বলতে সে যাবে না বলল, তবে তাদের পারমিশন দিয়ে দিল। কেউ যদি তাদের ওপর নজর না রাখে, তাই নিঝুম নিজেই ঘর থেকে টাকা এনে অনুর হাতে ধরিয়ে দিল। বাইরে বের হতেই পথের সামনে ইস্তিয়াক। তিনি মুগ্ধ হয়ে ফিসফিস করে বললেন, অপূর্ব, যেন লাল রোদের ছোঁয়ায় ভেজা কোনো ফুল, যার রূপে চোখ আটকে থাকে অনন্তক্ষণ। ধন্যবাদ ভাইয়া, আজকের সকল প্রশংসার শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার জন্য। তা এইভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? পালিয়ে নাকি? আরে না, মিথিলা বাইরে দাঁড়িয়ে আছে, ওদের কাছেই যাচ্ছি। অনু পাশ কাটিয়ে গেটের বাইরে বেরিয়ে গেল। সে ঠিক বুঝতে পারেনি এতক্ষণ সূর্য প্লেটে ধরে খাবার নিয়ে অতিথিদের দিচ্ছিলেন এবং অনুদের দুজনকে ওভাবে হাসি মুখে কথা বলতে দেখে তিনি মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিলেন। তার চোয়াল শক্ত হয়ে গেল। ইস্তিয়াক সবসময় অনুর প্রতি একটু বেশি কোমল। হয়তো তার জন্যই সূর্যের মনে সেই দিন সন্দেহের কোনো বীজ উকি দিয়েছিল। অনুকে গেট পার হয়ে বাইরে যেতে দেখে সূর্যের চোখের ভাষা বদলে গেল। হাতের খাবারের গামলাটা সাব্বির ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে তিনি দ্রুত পা বাড়ালেন অনুর পিছু পিছু। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।